হ্যালো স্টুডেন্টস, আমরা গত ক্লাসে sp3, sp2, sp সংকরণ দেখেছি। আজকে আমরা ওই সংকরণগুলোর মধ্যেই নতুন কিছু যোগ নিয়ে প্র্যাকটিস করব। তো চলো দেখা যাক। আমরা এখানে 3টি কার্বনের যৌগ লিখেছি। এই কার্বনের যৌগগুলোর মধ্যে আমরা এখন সংকরণ দেখব, কী কী ধরনের সংকরণ আসে কোন কোন যৌগের মধ্যে। তো বেসিক্যালি আমরা প্রথমে এটা গঠনটা আগে একটু বুঝে নিতে হবে, যে এখানে C2H6, তার মানে এখানে 2টি কার্বন, আর যেহেতু 6টি হাইড্রোজেন আছে তার মানে সমযোজী বন্ধন যদি বিবেচনা করি, এখানে কার্বন কার্বন একক বন্ধনে যুক্ত। দ্বিতীয় যৌগটা যদি চিন্তা করি আমরা, যে 2টি কার্বনের সাথে 4টি হাইড্রোজেন যুক্ত, তার মানে 1টি 2টি 3টি 4টি। তো 4টি হাইড্রোজেন 2টি কার্বনের সাথে দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি যে কার্বনের 4 হাত ফুলফিল হয়নি। তাহলে আমরা জানি প্রতিটি কার্বনের যোজ্যতা 4, এখানে 4 যেহেতু ফুলফিল হয়নি, তাহলে 4 আমাকে ফুলফিল করতে হবে। এই জন্য আমরা এখানে দ্বিবন্ধন দিতে হবে। আর এই যৌগটির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে 2টি কার্বনে 2টি হাইড্রোজেন আছে। তাহলে প্রত্যেকটি কার্বনের কিন্তু 2টি করে হাত ব্যবহৃত হয়েছে। এই কার্বনের 2টি হাত, এই কার্বনের 2টি হাত ব্যবহৃত হয়েছে। যেহেতু কার্বনের যৌগগুলোতে কার্বনের প্রতিটি কার্বনের হাত 4টি থাকে, তো ওই সেন্সে আমাকে 4 হাত ব্যালেন্স করতে হলে, যেহেতু আর কোনো পরমাণু নেই 2টি হাইড্রোজেন ছাড়া, তাহলে বাকি হাতগুলো আমরা নিজেদের মধ্যে শেয়ার করব। এই যে তাহলে দেখতে পাচ্ছি আমি এই যৌগটিতে কার্বন কার্বন ট্রিপল বন্ড। তোমরা এতটুক ধারণা 9-10-এ পেয়েছো অর্গানিক কেমিস্ট্রিতে। যেমন এই যৌগটির নাম যেহেতু একক বন্ধনে যুক্ত আছে, 2 কার্বন ইথেন। এই যৌগটি যে দ্বিবন্ধনে যুক্ত, এটার নাম হচ্ছে ইথিন। এটা ট্রিপল বন্ডে যুক্ত, এই যৌগটির নাম হচ্ছে ইথাইন। তো আমরা এখন এই 3টি যৌগের মধ্যে অরবিটাল সংকরণ দেখব। তো আমরা এর আগে যে সংকরণগুলো দেখেছি সেখানে কেন্দ্রীয় পরমাণু ছিল 1টি, কিন্তু এই যৌগগুলোর মধ্যে দেখা যায় যে 2টি করে কার্বন এখানে কেন্দ্রীয় পরমাণু। তাহলে যে কেন্দ্রের যে 2টি করে কার্বন পরমাণু, এই প্রত্যেকটির সংকরণ প্রয়োজন হবে। যেহেতু কেন্দ্রীয় পরমাণুর সংকরণ প্রয়োজন হয়, তাহলে এখানে প্রত্যেকটি কার্বনের সংকরণ লাগবে। তো আমরা প্রথমটি দেখি, যেটা একক বন্ধনে। আরেকটি বেসিক নলেজ তোমাদের দিতে যাচ্ছি, যে কার্বন যদি একক বন্ধনে যুক্ত থাকে, তাহলে সেক্ষেত্রে প্রতিটি কার্বনে সংকরণ হবে sp3। আর যদি কার্বন দ্বিবন্ধনে যুক্ত থাকে, সেক্ষেত্রে প্রতিটি কার্বনের সংকরণ হবে sp2। যখন কার্বন ট্রিপল বন্ডে যুক্ত থাকবে, তখন প্রতিটি কার্বনের সংকরণ হবে sp। তো আমরা এটা একটা বেসিক নলেজ নিলাম, তারপরে আমরা আমাদের কাজে চলে যাই। আস্তে আস্তে ক্লিয়ার হবে বিষয়গুলো। আমরা কার্বনের যৌগগুলোতে সংকরণ দেখছি, যে কার্বনের যৌগ ভিন্ন ভিন্ন যৌগে ওর ভিন্ন ভিন্ন সংকরণ। তাহলে প্রথমে আমরা ইথেন নিয়ে আলোচনা করি। আমরা বলছি যে স্যার, এই যে ইথেনের যৌগটি C2H6, এই যৌগটিতে এমনিতে কার্বনের ইলেকট্রন বিন্যাস যদি আমরা করি 1s2, 2s1, 2px1, 2py1, 2pz1, আমরা দেখতে পাচ্ছি এখানে 4টি যোজ্যতা স্তরে 4টি অরবিটাল রয়েছে এবং সবগুলো অরবিটালে ইলেকট্রন রয়েছে। তাহলে আমরা আগেও বলেছি, কার্বনের মিথেনের ক্ষেত্রে বলেছিলাম যে কার্বনের লাস্ট কক্ষপথে 4টি অরবিটাল এবং ইলেকট্রন সমৃদ্ধ অরবিটাল, তো সেগুলোতে 4টি অরবিটাল থাকার কারণে অরবিটাল সিরিয়ালটা হচ্ছে একটা S 3টা P, তার মানে এটা যাবে sp3 সংকরণে।
যদি কার্বন sp3 সংকরণে যায় সেই ক্ষেত্রে প্রতিটি কার্বনের সংকর অরবিটাল 4টি। এটা আমরা আগেও দেখেছি, এটা হচ্ছে কার্বনের sp3 সংকর অরবিটাল। যেহেতু এখানে দুটি কার্বন আছে, আমরা এর আগে মানে একটু আগে বলেছি তোমাদের, যেহেতু কার্বন এখানে দুটি, তাহলে এই দুইটা কার্বনই এখানে কেন্দ্রীয় পরমাণু। তার মানে আমরা এখানে একটু দেখাচ্ছি, দেখো CCHHH। আমরা বলেছি যে স্যার এই কার্বন যেটা একক বন্ধনে যুক্ত, তাহলে এটাও যাবে sp3-তে, এটাও যাবে দুইটাই যাবে sp3-তে। তাহলে এখানে আমার যেহেতু দুইটি কার্বন, তাহলে এই কার্বনটিও যাবে sp3-তে, তার পাশে যে আরেকটি কার্বন আছে সেটিও যাবে sp3-তে। তো যদি sp3 সংকরণে যায় তো সংকর অরবিটাল আকৃতি চতুস্তলকীয় হবে, এবং আমরা সেই গঠনটি লিখেছি। এখন প্রত্যেকটি কার্বনের স্যার সংকর অরবিটাল 4টি, এবং প্রতিটির নাম হচ্ছে sp3 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 sp, প্রত্যেকটি sp3। এখন এই 4টি sp3 সংকর অরবিটালের মধ্যে যেহেতু এই দুইটা কার্বন একক বন্ধনে যুক্ত, তার মানে একটি একটি অরবিটাল তারা নিজেদের মধ্যে অতিক্রমণ করবে। কারণ নিজেদের মধ্যে যদি অতিক্রমণ না করে তাহলে তো দুইটা কার্বন কানেক্ট হতে পারছে না। তো প্রথমে তারা এই 4টি করে সংকর অরবিটালের মধ্যে একটি করে সংকর অরবিটাল নিজেদের মধ্যে তারা অতিক্রমণে যাবে এবং সেখানে একটি সিগমা বন্ধন গঠন করবে। আচ্ছা, ভালো কথা। এখন প্রতিটি কার্বনে দেখতে পাচ্ছ তোমরা যে 1 2 3, এখানেও 1 2 3, 3টি করে সংকর অরবিটাল বাকি আছে। আর আমার এখানে হাইড্রোজেন আছে মোট 6টি। তাহলে এখানে আমরা জানি হাইড্রোজেন মানে হচ্ছে 1s1, তাহলে s এর আকৃতি হচ্ছে গোল। তাহলে এখানে 3টি হাইড্রোজেন আসবে, 3টি হাইড্রোজেনের s অরবিটাল, আবার এই জায়গায়ও 3টি হাইড্রোজেনের s অরবিটাল আসবে। তাহলে এই মোট 6টি হাইড্রোজেন s অরবিটাল 2টি কার্বনের 6টি sp3 অরবিটালের সাথে মুখোমুখি অতিক্রমণে আবার সিগমা বন্ধন করলো 6টি, সিগমা 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 সিগমা। তাহলে টোটাল এই যৌগটিতে সিগমা বন্ধন হয়েছে 7টি। আমরা আবার বলছি, দেখো যে কার্বনের sp3 সংকরণে সংকর অরবিটাল থাকে 4টি। তো যেহেতু দুইটা কার্বন প্রত্যেকেরই সংকর অরবিটাল 4টি করে, ওর 4টি ওর 4টি, তো 4টি সংকর অরবিটাল নিজেদের মধ্যে একটি একটি শেয়ার করলো, মানে নিজেদের মধ্যে একটি একটি অরবিটাল অতিক্রমণে গেল, গিয়ে তারা এখানে একটি বন্ড তৈরি করলো, কার্বন টু কার্বন বন্ড তৈরি করলো। তাহলে এই বন্ধনটা হচ্ছে এই কার্বন বন্ড কার্বন। আর বাকি যে 3টে করে অরবিটাল ছিল, এই 3টা করে অরবিটাল ওরা 3টি করে হাইড্রোজেনের সাথে যুক্ত হলো। এই হচ্ছে আমাদের ইথেন অণুর গঠন। তা আমরা দেখতে পেলাম স্যার ইথেন অণুটি কিভাবে গঠিত হলো sp3 সংকরণের মাধ্যমে। আচ্ছা, তার পরবর্তী যৌগটি হচ্ছে C2H4। এখানে 2টি কার্বন এবং 4টি হাইড্রোজেন। আমি একটু আগে দেখিয়েছি তোমাদের যে এটির গঠনটি হচ্ছে C ডাবল বন্ড C H H H H। তার মানে যখন এরকম দ্বিবন্ধন থাকে আমরা বলেছি এটা যাবে sp2। আরেকটি বিষয় তোমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি, দেখো আমরা সিগমা এবং পাই বন্ধন সম্পর্কে প্রিভিয়াস ক্লাসে আলোচনা করেছিলাম। সেখানে বলেছি যখন দ্বিবন্ধন থাকে তখন একটি বন্ধন হয় সিগমা, একটি হয় পাই। আমরা কিন্তু এই পর্যন্ত যত সংকরণ দেখেছি আমরা কিন্তু পাই বন্ড গঠন দেখিনি, আমরা এই প্রথম দেখছি পাই বন্ধন গঠন। এবং একটু মনোযোগ দিয়ে দেখবে যে এটা কেন পাই বন্ধন হলো। আচ্ছা, তো যেহেতু দ্বিবন্ধনে যুক্ত তাহলে আমরা কনফার্ম হলাম যে এখানে প্রত্যেকটি কার্বন, এই কার্বনটি sp3-তে যাবে, এই কার্বনটিও sp2-তে যাবে, এই কার্বনটিও sp2-তে যাবে। তো আমরা sp2 সংকরণে আমরা জানতে পেরেছি যে sp3 সংকরণে কার্বনের
sp2 যদি সংকরণ হয় সেক্ষেত্রে সংকর অরবিটাল আকৃতি হয় ত্রিভুজাকার, sp2 হলে ত্রিভুজাকার। ওকে, তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে ওর সর্বোচ্চ ক্যাপাসিটি হচ্ছে sp3, কিন্তু এই যোগ এসে sp3-তে যাবে না। স্যার আবার একটু বোঝাচ্ছি, sp3-তে যদি যায় তাহলে সমস্যাটা কি হবে? সমস্যাটা হবে যে sp3-তে গেলে তো তার সংকর অরবিটাল হবে 4টি। তো যদি দুইটা কার্বন এর 4টি করে সংকর অরবিটাল থাকে, তো তারা একটি করে সংকর অরবিটাল নিজেদের মধ্যে গঠন করলো, আর হাইড্রোজেন আছে 4টি, তাহলে 2টি করে দিলাম 2 2। তখন কিন্তু স্যার একটি সংকর অরবিটাল তার খালি থাকছে। তো এই জন্য আমরা বলছি যে সে তাহলে এখানে sp3-তে যেতে পারবে না, এই যোগের ক্ষেত্রে তাকে যেতে হবে sp2-তে। তাহলে সে যদি sp2-তে যায়, তোমরা দেখতে পাচ্ছ এই যে একটি অরবিটাল কিন্তু সংকরণে যায়নি, গিয়েছে 3টি। তাহলে যে অরবিটালটি সংকরণে যায়নি এটাকে আমরা বলি অসংকরিত অরবিটাল, অসংকরিত অরবিটাল। তাহলে ঠিক আছে, একটি অসংকরিত অরবিটাল পেলাম আমরা এখন কার্বনের, আর 3টি হচ্ছে সংকর অরবিটাল। তাহলে একটা s দুইটা p মিলে sp2 করলো, আর sp2 সংকরণের আকৃতি হচ্ছে ত্রিকোণাকার বা ত্রিভুজাকার যেটা বলেছি আমরা। তো ত্রিকোণাকার হলে তার সংকরণ এভাবে হবে, দেখো 1 2 3। ওকে, তাহলে এই 3টার নাম হচ্ছে sp2। আর যে অরবিটালটি সংকরণে যায়নি সেটাকে আমরা বলছি অসংকরিত অরবিটাল। তো স্যার অসংকরিত অরবিটালটি থাকবে এইভাবে। আমরা অসংকরিত অরবিটালটিকে চেনার জন্য ওই সংকর অরবিটাল থেকে আলাদা করার জন্য আমরা এখানে স্ট্রাইপ করে দিলাম। তাহলে এই স্ট্রাইপ করা যে অরবিটালটি, তো সেটা হচ্ছে অসংকরিত অরবিটাল, আর এই 3টি হচ্ছে সংকর অরবিটাল। যেহেতু এই 3টি সংকরণে গিয়েছে, এটা sp2, এটা sp2, এটা sp2, আর এই যে 2pz অরবিটালটি আমরা লিখেছি এটা হচ্ছে অসংকরিত। ভালো কথা। তো একই ঘটনা এখানে যে 2টি কার্বন, পরবর্তী কার্বনের ক্ষেত্রে একই ঘটনা, ওরও থাকবে 3টি, 1টি 2টি, এই যে 3টি সংকর অরবিটাল, আর ওর ক্ষেত্রেও কিন্তু একটি অসংকরিত অরবিটাল স্যার থাকবে। ওকে, এই স্ট্রাইপ করে দিলাম অসংকরিত অরবিটালটি। আবার চলে আসো যে এই কার্বনের 3টি সংকর অরবিটাল, এই কার্বনেরও 3টি সংকর অরবিটাল। তো আমরা বলেছি স্যার এই দুইটা কার্বন নিজেদের মধ্যে কানেক্ট হওয়ার জন্য তারা একটি করে সংকর অরবিটাল নিজেদের মধ্যে অধিক্রমণে যাবে। তো সেখানে সৃষ্টি হবে একটি সিগমা বন্ড। তাহলে এই সিগমা বন্ড দিয়ে দুইটা কার্বন প্রথম নিজেদের মধ্যে কানেক্ট হলো। ওকে, তাহলে যেহেতু একটি করে সংকর অরবিটাল তাদের খরচ হয়েছে, প্রতিটি কার্বনে সংকর অরবিটাল রয়েছে আরও 2টি করে। তাহলে স্যার এই 2টি করে সংকর অরবিটাল, যেহেতু আমাদের 4টি হাইড্রোজেন আছে, তাহলে 4টি হাইড্রোজেন এই 4টি সংকর অরবিটালের সাথে মুখোমুখি অধিক্রমণে যাবে এবং সেখানেও 4টি সিগমা বন্ড গঠন করবে। ওকে, তাহলে স্যার সিগমা বন্ড গঠন শেষ হয়ে গেল, কারণ আমার সংকর অরবিটাল শেষ। যতগুলো সংকর অরবিটাল থাকবে সবগুলো সংকর অরবিটাল কিন্তু সিগমা বন্ডে যাবে। তো 3টি করে ছিল, একটি করে নিজেদের মধ্যে সিগমা বন্ডে গিয়েছে, আর 2টি করে সংকর অরবিটাল 2টি করে হাইড্রোজেনের সাথে সংকরণে গিয়েছে, মানে অধিক্রমণে গিয়েছে। সেই ক্ষেত্রে আমার সংকর অরবিটালের অধিক্রমণ শেষ, 4টি হাইড্রোজেন যুক্ত হয়ে গেছে, কার্বন নিজেদের মধ্যে যুক্ত হয়ে গেছে। তাহলে বাকি রইল আমার এই অসংকরিত অরবিটাল। আর দেখো অসংকরিত অরবিটালের মধ্যেও কিন্তু স্যার ইলেকট্রন আছে। এই অসংকরিত অরবিটাল যখন পাশাপাশি অধিক্রমণ করবে তখনই সৃষ্টি হবে পাই বন্ড। আমরা তোমাদেরকে প্রিভিয়াস ক্লাসে বলেছিলাম 2টি অরবিটাল যখন মুখোমুখি অধিক্রমণে যায় তখন এই বন্ডটাকে বলি আমরা সিগমা, আর যখন 2টি অরবিটাল এভাবে পাশাপাশি অধিক্রমণে যায় তখন আমি বলেছি এই বন্ডটাকে বলা হয় পাই বন্ড। তার মানে একটা জিনিস ক্লিয়ার হয়ে গেলাম স্যার, সংকর অরবিটাল সবসময় সিগমা বন্ডে যাবে আর ওরা পাই বন্ডে যাবে না, আর অসংকৃত অরবিটাল যেগুলো থাকবে সেগুলোই শুধুমাত্র
পাই বন্ধনে যাবে। আমরা এর আগে যে সংকরণগুলো দেখেছিলাম সেখানে কোনো অসংগঠিত অরবিটাল ছিল না বিধায় আমরা পাই বন্ধন দেখাতে পারিনি। এখানে কার্বনের ক্ষেত্রে আমরা দুটি অসংগঠিত অরবিটাল পেয়েছি দুটি কার্বনে, এই জন্য আমরা এখানে দেখালাম যে কিভাবে পাই বন্ড গঠিত হলো। তাহলে স্যার এই দুইটি কিন্তু একই বন্ড, উপর নিচে অধিক্রমণ করেছে, তো পাশাপাশি অধিক্রমণ, দুইটা মিলে কিন্তু একটা বন্ড। ওকে, তাহলে স্যার যে অণুটি গঠিত হলো সেটা হচ্ছে, দেখো এটা সিগমা বন্ড কার্বন, আর এইটা হচ্ছে পাই বন্ড। তাহলে এটা ধরো সিগমা, এটা হচ্ছে পাই, আর দুটি করে হচ্ছে তাদের হাইড্রোজেন। এই ছিল আমাদের ইথিন অণুর গঠন বা অরবিটাল চিত্র, যেটাই বলো, এটা হচ্ছে ইথিন অণুর অরবিটাল চিত্র, এটা হচ্ছে গাঠনিক সংকেত। ওকে, তা আমরা দেখলাম যে কার্বনের দুইটি কার্বনের মধ্যে যে যৌগগুলো গঠিত হলো, এর আগের যৌগে দেখেছি sp3, এটাতে দেখলাম sp2। তার পরবর্তী যৌগে আমরা চলে যাচ্ছি, পরবর্তী যৌগটি হচ্ছে C2H2। তো C2H2 যৌগটিতে দেখো, আমরা একটু আগে বলেছি আবার যে দুইটি কার্বন এবং একটি করে হাইড্রোজেন প্রত্যেকের সাথে। তাহলে যেহেতু কার্বনের 4 হাত ব্যালেন্স হয়নি, সেই ক্ষেত্রে এখানে আমরা ট্রিপল বন্ড দিতে হবে। এখন দেখো 3 আর 1 4, এই কার্বনের ক্ষেত্রে দেখো 3 আর 1 4, সকলেরই 4 হাত ফুলফিল হয়েছে, ভালো কথা। তো আমরা বলেছি যখন ট্রিপল বন্ডে থাকে তখন কার্বনগুলো যাবে sp সংকরণে। sp, চলে আসো আমরা sp-তে যাই। তো sp হতে হলে স্যার একটু খেয়াল করো, sp তার মানে একটা s একটা p, তাহলে এই দুইটার মধ্যে হবে সংকরণ। তাহলে এই দুইটার মধ্যে সংকরণ হবে, আর এই দুইটার মধ্যে সংকরণ হবে না, তাহলে এই দুইটাকে আমরা বলবো অসংগঠিত। তার মানে এখন কার্বন যদি sp সংকরণে যায়, যেহেতু তার সম্ভব sp3 কিন্তু সে যাচ্ছে sp, তাহলে দুইটি অরবিটাল রয়ে গেল অসংকরিত। তাহলে স্যার এই sp সংকরণটা আমরা দেখছি, আমরা জানি কার্বন যখন বা যে কোনো মৌল যখন sp সংকরণে যাবে তখন সংকর অরবিটাল আকৃতি হবে সরল রৈখিক, 180 ডিগ্রি কোণে থাকবে, ভালো কথা। তাহলে এই কার্বনটির মধ্যে sp সংকরণ লিখলাম। আচ্ছা, আর যেহেতু দুইটি কার্বন, তাহলে প্রত্যেকটি কার্বনে sp সংকরণে যাবে, তাহলে ওর হচ্ছে sp, তাহলে sp সংকরণে অরবিটাল হয় দুইটি sp, তাহলে সংকর অরবিটাল দুইটি, ওর দুইটি ওর দুইটি, ঠিক আছে। তাহলে দুইটির মধ্যে স্যার একটি করে ওরা নিজেদের মধ্যে সিগমা বন্ডে যাবে, আর একটি করে সংকর বাকি আছে ওদের, ওই একটি করে সংকর ওরা হাইড্রোজেনের সাথে যাবে, এই যে দুইটি হাইড্রোজেনের সাথে সংকর, তাহলে দুইটা সিগমা হয়ে গেল। তাহলে আমার স্যার সকল সিগমা বন্ধন গঠন শেষ। তার মানে আমার সংকর অরবিটাল ছিল দুটি করে, একটি করে নিজেদের মধ্যে যুক্ত হলো আর একটি করে হাইড্রোজেনের সাথে যুক্ত হলো। কিন্তু এখানে সংকরণে যায়নি এমন দুটি অরবিটাল, প্রত্যেকটি কার্বনে দুইটি করে অরবিটাল, যেমন py pz আমরা দেখিয়েছি। তাহলে ওর দুইটি অসংকরিত বাকি আছে, ওর দুটি অসংকরিত বাকি আছে। আমরা এই অসংকরিত অরবিটালগুলোকে সংকর অরবিটাল থেকে পৃথক বোঝানোর জন্য আমরা এটা একটু ভিন্ন আকৃতিতে দিচ্ছি। ধরো এটা আমরা নিলাম একটি অসংকরিত, ধরো এটা py নিলাম, py এটাকে স্ট্রাইপ করে দিলাম py, এটা একটা py, আর একটি হচ্ছে pz, ধরো আমরা pzটাকে এভাবে দেখালাম, pz, এখানে একটা pz দেখালাম, ওকে, pz। তো ওইটাকে আমরা একটু ভিন্ন চিহ্ন দিয়ে দেখাইলাম যাতে সহজে বোঝা যায় একই প্রকৃতির অরবিটালগুলো। ওকে, এখন দেখো এই কার্বনে দুইটি অসংকরিত অরবিটাল এবং এই কার্বনে দুইটি অসংকরিত অরবিটাল। তাহলে এই অসংকরিত অরবিটালগুলো আমরা বলেছি অসংকরিত অরবিটালগুলো পাশাপাশি অধিক্রমণে যাবে। তাহলে অসংকরিত একই টাইপের যে অরবিটাল, যে এখানে py এখানে py, তাহলে এই দুইটা py পাশাপাশি অধিক্রমণে যাবে, এই পাশাপাশি, এটাও গেল পাশাপাশি, হয়ে গেল একটি পাই বন্ড। আরেকটি অরবিটাল বাকি আছে pz, এখানে একটি বাকি আছে pz, তাহলে pz এর মধ্যে হয়ে গেল আরেকটি পাশাপাশি অধিক্রমণ। তাহলে এখানে একটি পাই, আবার এখানে একটি পাই বন্ড। তাহলে আমার দুইটি পাই বন্ড গঠিত হলো দুইটি অসংকরিত অরবিটালের মধ্যে।
তাহলে স্যার দেখতে পাচ্ছি আমি এখানে এই যৌগটির মধ্যে 1 2 3টি সিগমা এবং 2টি পাই। তার মানে গঠনটি হচ্ছে এই একটি সিগমা আর এই 2টি হচ্ছে পাই। তাহলে এই হচ্ছে ট্রিপল বন্ড, একটি সিগমা 2টি পাই, আর এখানে 2টি সিগমা। তাহলে এই ছিল আমার ইথাইন অণুর sp সংকরণ। তো আমরা sp3 sp এবং sp2 কার্বনের সংকরণ দেখলাম। তো দেখা হবে পরবর্তী ক্লাসে আরও সংকরণ নিয়ে। ভালো থেকো সবাই।